একটা ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন, বর্তমানে যে হারে মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা ভাবছে, একটা সময় কিন্তু ইনভেস্টমেন্ট মানেই অর্থাৎ আমাদের সঞ্চিত অর্থ জমানো মানেই কিন্তু ব্যাংক পোস্ট অফিসই ছিল ভরসা। কিন্তু এখন একটু কনসেপ্টটা বদলে গেছে, মানুষ আরো অনেক বেশি ফিনান্সিয়ালি সচেতন হয়েছেন। তারা প্রত্যেকেই চিন্তা ভাবনা করছে তাদের যে জমানো পুঁজি সেটাকে কিভাবে আরো বহু গুণ করা যায়। আর যখনই বহু গুণ করার প্রশ্ন আসছে তখনই চলে আসছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা অথবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট। আর মানুষ ভাববে নাই বা কেন, ব্যাংক পোস্ট অফিসে যে হারে ইন্টারেস্ট দিচ্ছে তাতে আর যাই হোক না কেন আমাদের ভবিষ্যতের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করা কিন্তু একেবারেই অসম্ভব। কারণ ভবিষ্যতের স্বপ্ন সবার মধ্যেই থাকে। কেউ স্বপ্ন দেখে বাবা মাকে একটা সুন্দর বাড়ি গিফট করার, আবার বাবা মা হিসাবে কেউ স্বপ্ন দেখেন তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করায়, আবার অনেকে চিন্তা ভাবনা করেন যে বর্তমানটা তো কেটে যাচ্ছে কিন্তু ভবিষ্যতে কি হবে, যখন বয়স হবে বৃদ্ধ বয়সে আমরা আর রোজগার করতে পারবো না, অর্থাৎ রিটায়ারমেন্ট প্ল্যান। আর এই সমস্ত কিছুর যখন প্ল্যান আমরা করতে যাই তখনই কিন্তু প্রথমেই আসে ইনভেস্টমেন্টের কথা। আর ইনভেস্টমেন্ট মানেই একটা বিপুল পরিমাণ অর্থ ইনভেস্টমেন্ট করতে হবে এবং সময় দিতে হবে, এবং তার সাথে সাথেই কিন্তু আমাদের প্রয়োজন ফিনান্সিয়াল নলেজ। আর যখন এই তিনটের একটাও থাকে না, অর্থাৎ প্রচুর পরিমাণ সম্পদ থাকে না, প্রচুর পরিমাণ সময় থাকে না এবং প্রচুর নলেজ থাকে না, তখনই কিন্তু প্রসঙ্গ আসে মিউচুয়াল ফান্ডের। আর এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে আপনি যদি প্রতিদিন শুধুমাত্র 10টা মিনিট করে সময় দেন তাহলে কিন্তু আপনিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লং টার্মে আপনার যে স্বপ্নগুলো রয়েছে সেগুলোকে সফল করতে পারবেন। আর এটা সম্ভব শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়, ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল, and PhD Capital is SEBI registered, APMI registered, AMFI registered. I have also done some NISM certifications like equity derivative, commodity derivative, currency derivative, PMS distributor and mutual fund distributor also. So এই দীর্ঘ বহু বছরের ফিনান্সিয়াল জার্নিতে আমি একটা জিনিস বুঝেছি যে হয় আপনাকে অর্থ ইনভেস্টমেন্ট করতে হবে প্রচুর পরিমাণে, আর না হলে আপনি যদি অল্প পরিমাণ অর্থ নিয়ে জীবনে গ্রো করার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আর যখন আপনার কাছে প্রচুর অর্থ এবং প্রচুর সময় না থাকবে তখনই কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিশেষজ্ঞদের সাহায্যে কিন্তু আপনার পোর্টফোলিওটাকে সুন্দর করে তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওটি একদম নতুনদের জন্য, অর্থাৎ যারা ইনভেস্টমেন্টের দুনিয়ায় একদম নতুন, মিউচুয়াল ফান্ড সম্পর্কে যাদের নলেজ নেই, অর্থাৎ মিউচুয়াল ফান্ড সম্পর্কে তারা তো প্রায়শই শুনছে কিন্তু জানে না যে মিউচুয়াল ফান্ড আসলে কি, মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা আসলে কি। আজকের এই ভিডিওটা যদি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কাছে কিন্তু এই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন জানতে পারবেন যে মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, কেন আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত, এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় কোন কোন বিষয়গুলো আপনাকে অতি অবশ্যই নজর রাখতে হবে। এই সমস্ত কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর অতি অবশ্যই মিউচুয়াল ফান্ডে টাকা রাখাটা কতটা সুরক্ষিত, অর্থাৎ আপনার যে কষ্টার্জিত অর্থ আপনি রাখছেন সেটা কতটা সুরক্ষিত থাকছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ড কি। তো মিউচুয়াল ফান্ড প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই আমাদের জানতে হবে মিউচুয়াল অর্থাৎ পারস্পরিক। আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক কিন্তু প্রত্যেকেই করি। তো ফেসবুকে আপনারা যখন দেখেন যে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে কারা কারা রয়েছে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আমারও বন্ধু আরেকজনেরও বন্ধু, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে প্রত্যেকের বন্ধু। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের প্রসঙ্গে আসলে আপনারা জানতে পারবেন যে এটা এমন একটা ফান্ড যে ফান্ডটা শুধুমাত্র একজনের অর্থ দিয়ে কিন্তু তৈরি হয়নি, যেখানে আমারও অর্থ রয়েছে, আপনারও অর্থ রয়েছে, বা আরো থার্ড পার্সন প্রচুর মানুষের অর্থ একত্রিত করে তবেই কিন্তু তৈরি হচ্ছে মিউচুয়াল ফান্ড। যেমন ধরুন মিউচুয়াল ফান্ড একটা কোম্পানি, এবার এই কোম্পানিতে আমার আপনার মতো সাধারণ মানুষ এখানে ইনভেস্টমেন্ট করছে যাদের কাছে হয়তো প্রপার নলেজ নেই এবং সেই সাথে ইনভেস্টমেন্ট করার মতো বা রিসার্চ করার মতো সময় তাদের হাতে নেই। তখন তারা কিন্তু কি করছে, সকলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে
কিন্তু এখানটা একটা ফান্ড তৈরি করছে, যে ফান্ডটাকে ম্যানেজ করছে কিন্তু ফান্ড ম্যানেজার। এবার এই ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু রয়েছে বহু বছরের অভিজ্ঞতা। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে আমি যখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করব তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কেন ইনভেস্টমেন্ট করব? আমি তো সরাসরি স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করতে পারি, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা মানেও কিন্তু সেটা স্টক মার্কেটেই বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ধরুন আপনি একজন সাধারণ ইনভেস্টর, এবার আপনার কাছে রয়েছে একটা লিমিটেড অর্থ। এবার আপনি নিশ্চয়ই সেই অর্থটা উপার্জন করেছেন কোনো না কোনো কাজ করে। আমাদের সমাজে বিভিন্ন পেশার কিন্তু মানুষ আছেন। ধরুন বিভিন্ন মানুষ আছে যারা টিচার অর্থাৎ শিক্ষকতা করছেন, আবার একটা শ্রেণীর মানুষ আছেন অ্যাডভোকেট অর্থাৎ তারা ওকালতি করছে, আবার কোনো মানুষ আছে ডক্টর। এবার প্রত্যেকেই যেহেতু আলাদা আলাদা প্রফেশনে রয়েছে, তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজ নিজ ফিল্ডের মধ্যে এক্সপার্টিস রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি শিক্ষকতা করছেন দীর্ঘ বহু বছর ধরে, সে কিন্তু শিক্ষকতাটা খুব ভালো বোঝেন, কিভাবে স্টুডেন্টদের বোঝালে তারা খুব সুন্দরভাবে বুঝবে, সেই সমস্ত নলেজগুলো কিন্তু একজন টিচারের মধ্যে রয়েছে। আবার যারা অ্যাডভোকেট তাদের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান, অর্থাৎ এই অ্যাডভোকেটের মধ্যেও অনেক রকম আলাদা আলাদা ভাগ রয়েছে, তবে যে যে ডিপার্টমেন্ট নিয়ে চর্চা করছে সে কিন্তু সেই ডিপার্টমেন্টের এক্সপার্টিস। ঠিক সেম ওয়েতে একজন ডক্টরও কিন্তু সেম, তার কাছে হয়তো 10 বছর 15 বছর বা 30 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, সে সেই ফিল্ডে কিন্তু এক্সপার্ট। তো আমি যখন আমার মেয়েকে পড়াতে চাইবো তখন কিন্তু আমি একজন টিচারের শরণাপন্ন হব। আবার যখন আমি কোনো সমস্যায় পড়বো জমি জায়গা বা অন্যান্য নানা রকম বিষয়ে, তখন কিন্তু আমি একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হব। আবার যদি আমার বাড়িতে কেউ ভীষণ একটা দুরারোগ্য ব্যাধিতে ভোগে, যার ধরুন অপারেশনের প্রয়োজন আছে, তখন কিন্তু আমি একজন খুব ভালো এক্সপিরিয়েন্স ডক্টরের সাহায্য নেব। ঠিক সেই রকমই এই যে ব্যক্তিগুলো যার যার নিজস্ব ফিল্ডে এক্সপার্টিস রয়েছে, এই ব্যক্তিগুলো যদি মনে করে যে ইনভেস্টমেন্ট করবে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় হয় তাদেরকে প্রপার ওয়েতে এডুকেশন নিতে হবে, শিখতে হবে সঠিকভাবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, তারপরে গিয়ে কিন্তু সেই ব্যক্তি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবে। এক্ষেত্রে তাকে কিন্তু তার ফিল্ড ছাড়া তাকে স্টক মার্কেটের জন্য সময় বের করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যারা যারা অ্যাক্টিভ কাজের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু সময় বার করতে পারে না অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা খুব ভালো অপশন রয়েছে যে আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি ইনভেস্টমেন্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার রয়েছেন, যে কিনা সারা দিন রাত তার ওই একটাই কাজ, কোন স্টক কি পারফর্ম করছে, কোন কোম্পানির বিজনেস কেমন চলছে, মার্কেটে কি নিউজ আসছে, আগামী দিনে কোন কোম্পানি ভালো পারফর্ম করতে পারে, এই সমস্ত ফিনান্সিয়াল যে ডেটাগুলো এগুলো নিয়ে ঘাটাঘাটি করা কিন্তু এই ফান্ড ম্যানেজারের কাজ। তো আমরা যখন যে বিষয়ে আমাদের কারোর সহযোগিতার দরকার হয়, তখন যেমন আমরা স্পেশালিস্ট খুঁজি, ঠিক তেমনই ইনভেস্টমেন্টের সময়ও কিন্তু আমাদের একজন এক্সপিরিয়েন্সড পারফেক্ট এক্সপার্টিস ব্যক্তির সহযোগিতা নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। সেই কারণেই কিন্তু বহু ব্যক্তির কাছে অতিরিক্ত পরিমাণে অর্থ থাকা সত্ত্বেও তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে। আবার অনেকের কাছে দেখা যাচ্ছে সময় আছে বাট অর্থটা খুব কম রয়েছে। যদি স্টক মার্কেটে সরাসরি ইনভেস্টমেন্ট করতে যান, হয়তো ধরুন কেউ 5,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকাটাকে সঠিকভাবে ডাইভার্সিফাই করা সম্ভব হবে না, কারণ এমন বহু কোম্পানি আছে যার একটা শেয়ারের দামও কিন্তু 5,000 টাকার থেকে অনেক বেশি। আবার অনেক কোম্পানির শেয়ারও আছে 2,000 2,500-এ, এবং এছাড়াও 200-500-তেও পাওয়া যায়, কিন্তু মাত্র 5,000 টাকায় কিন্তু সঠিকভাবে সুন্দর একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করাটা একটু কষ্টকর। তো এক্ষেত্রে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে একজন ফান্ড ম্যানেজার কিন্তু আমার আপনার মতো বহু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের থেকে অর্থটা এক জায়গায় করছে, এবং সেই বিপুল অর্থটাকে দিয়ে সঠিকভাবে ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও তৈরি করছে, যেখানে কিনা 50টা থেকে 70টা 80টা বা 100টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। হয়তো আমি যদি
শুধু 500 টাকা বা 5,000 টাকা ইনভেস্টমেন্ট করতে যেতাম তাহলে হয়তো এত সুন্দর করে ডাইভার্সিফাইড করতে পারতাম না। তো সেই কারণে যাদের কাছে সময় নেই রিসার্চ করার তারাও যেমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, আবার যাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই তারা চাইছেন প্রত্যেক মাসে কিছু কিছু করে ইনভেস্টমেন্ট করতে কিংবা লামসাম ইনভেস্টমেন্ট করতে, তারাও কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ এখানে এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজাররা সঠিক কিন্তু পর্যালোচনা করে তারপরেই ইনভেস্টমেন্ট করছেন। এবার আপনারা তো জানলেন যে কেন মিউচুয়াল ফান্ডে আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। এবার আমরা জানবো যে মিউচুয়াল ফান্ডে যদি আমি ডিসিশন নিয়ে থাকি ইনভেস্টমেন্ট করব তাহলে কিভাবে করব। মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন বলে ভাববেন তখন কিন্তু তার দুটো পদ্ধতি থাকে, এক থাকে লামসাম ইনভেস্টমেন্ট, আরেকটি থাকে হচ্ছে এসআইপি। অর্থাৎ আপনার কাছে ধরুন 1 লক্ষ টাকা রয়েছে, আপনি চাইলেই কিন্তু সেই 1 লক্ষ টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার অন্যদিকে কোনো ব্যক্তির কাছে হয়তো এককালীন অত টাকা নেই, কিন্তু সে চিন্তা করছে তার প্রত্যেক মাসে যে স্যালারি আসছে সেই স্যালারি থেকে 1000 টাকা কিংবা 2000 বা 5000 যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী প্রত্যেক মাসে কিছু কিছু করে জমাবেন। অর্থাৎ যেমন আমরা দেখেছিলাম ব্যাংকে রেকারিং করা বা ফিক্সড ডিপোজিট, ঠিক সেই রকমই মিউচুয়াল ফান্ডেও কিন্তু আমরা এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি। আর এই যে প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করব যার যেমন সামর্থ্য তেমন অর্থ দিয়ে, এটাকেই কিন্তু বলা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আর যে এককালীন অর্থ ইনভেস্টমেন্ট করছে তাকে বলা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, যেটা ব্যাংকের ভাষায় বলা হচ্ছিল ফিক্সড ডিপোজিট। তবে এই দুটো ইনভেস্টমেন্টের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন যে এসআইপি করার সঠিক সময় কখন এবং লামসাম ইনভেস্টমেন্ট করার সঠিক সময় কখন। তবে আপনাদের সকলকে বলি, আপনি যখন সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু তার কোনো পারফেক্ট সময় নয়। আপনি আজকে থেকেই চাইলে কিন্তু শুরু করতে পারেন, কারণ আপনি যখন সারা বছর ধরে 12 মাসে ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনি সেখান থেকে রুপি কস্ট অ্যাভারেজিং এর একটা সুবিধা পাবেন। অর্থাৎ যখন একটা প্রোডাক্টের দাম 10 টাকা থাকছে তখন আপনি 10 টাকা দিয়ে কিনছেন, যখন একটা প্রোডাক্টের দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হচ্ছে তখন আপনি কিন্তু সেই 15 টাকার প্রোডাক্টের মধ্যেই আপনি 10 টাকা ইনভেস্টমেন্ট করছেন। আবার যখন কোনো প্রোডাক্টের দাম বেড়ে গিয়ে হয়তো 500 টাকা হয়ে যাচ্ছে তখনও কিন্তু আপনি সমানভাবে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। তাহলে এতে কি হচ্ছে, ওভারঅল আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন একটা বছর ধরে, সেই বছরে কিন্তু আপনি একটা অ্যাভারেজ প্রাইস পেয়ে গেলেন। তাহলে দেখা যাচ্ছে আপনি মার্কেট খুব ডাউনে ছিল যখন তখন ইনভেস্টমেন্ট করেছেন, আর যখন মার্কেট খুব আপে ছিল তখন ইনভেস্টমেন্ট করেছেন, তাতে খুব বেশি পার্থক্য কিন্তু হয়নি। এরপর আপনি যদি মনে করেন লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন, তো লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে অতি অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে লামসাম অ্যামাউন্টটাকেও এসআইপি আকারে সেট করে ইনভেস্টমেন্ট করতে পারেন। আবার না হলে মার্কেট যদি ক্র্যাশ করে, যদি কারেকশন করে, তখন দেখা যাচ্ছে অনেক স্কিমের যে ন্যাভ সেই ন্যাভ কিন্তু কমে যায়। তো আপনি যদি সেই সময়টাই ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু একই অর্থে হয়তো বেশি পরিমাণ ইউনিট কিন্তু আপনি পাবেন। কারণ মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ড কোম্পানি ইউনিট দিচ্ছে। হ্যাঁ, আপনি যেমন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছিলেন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার বদলে আপনি ধরুন কোনো কোম্পানির 2টো শেয়ার কিনলেন, তাহলে 2টো শেয়ার পেয়ে গেলেন। ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডে কিন্তু যেহেতু সকলের অর্থটা একত্রিত করে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, তো সেই ইনভেস্টমেন্টটাকে ইউনিটে ভাগ করে যার যেমন অর্থ তার সেই অনুযায়ী তাকে কিন্তু ইউনিট দেওয়া হয়। এবার যদি মার্কেট কারেকশন হয়, অর্থাৎ কোন স্কিমের ন্যাভ যদি অনেক কমে যায়, তাহলে দেখা যাবে আপনি সেম অর্থে অনেক বেশি সংখ্যক ন্যাভ পেয়ে যাচ্ছেন। আবার যখন মার্কেট প্রচুর পরিমাণে উপরে থাকবে তখন দেখা যাচ্ছে ওই সেম অর্থেই কিন্তু আপনি কম সংখ্যক ইউনিট পাচ্ছেন। তাহলে মার্কেট যখন অল টাইম হাই থাকবে, অনেক উপরে থাকবে, তখন কিন্তু সম্ভাবনা থাকে কিছুদিন পরেই হয়তো মার্কেটটা কারেকশন করতে পারে। এবার তখন কিন্তু আপনার অনেকটা লস হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে সব সময়
সময় চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন, চেষ্টা করবেন মার্কেট যখন ক্র্যাশ হয় অর্থাৎ মার্কেট যখন প্রাইস কারেকশন করে সেই সময় ইনভেস্টমেন্ট করার। তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে উপকৃত হবেন, বেশি সংখ্যক ইউনিট পাবেন এবং বেশি লাভ আপনার হবে। তাহলে বুঝতে পারলেন যে ইনভেস্টমেন্টটা কিভাবে করা উচিত। এবার ইনভেস্টমেন্ট কিভাবে করা উচিত সেটা তো জানলেন, কিন্তু আরো একটা বিষয় যেটা জানার সেটা হচ্ছে এই যে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করছি এটা কতখানি সুরক্ষিত। এই প্রশ্নটা কিন্তু প্রায়শই আমাদের কমেন্ট সেকশনে আমরা দেখেছি যে ম্যাম ইনভেস্টমেন্ট তো করব, এটা আবার সারদা রোজভ্যালির মতো ওরকম কোনো ব্যাপার হয়ে যাবে না তো, সাধারণ মানুষের অর্থ ফ্রড হয়ে যাবে না তো? কিন্তু এটা কিন্তু একেবারেই হওয়ার সম্ভব নয়, কারণ মিউচুয়াল ফান্ডকে কিন্তু রেগুলেট করছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ মিউচুয়াল ফান্ড যেহেতু ডেট মার্কেটেও ইনভেস্টমেন্ট করে আবার ইকুইটি মার্কেটেও ইনভেস্টমেন্ট করছে, সেই জন্য কিন্তু সেবি এবং আরবিআই উভয়ই কিন্তু এই মিউচুয়াল ফান্ডকে রেগুলেট করছে। তাই আপনারা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন সেই পরিমাণ অর্থের সাথে কোনো রকমই ফ্রড হওয়ার চান্স নেই। তবে হ্যাঁ, যখন মার্কেট খুব ক্র্যাশ করবে তখন হয়তো আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটার যে রিটার্ন সেই রিটার্নটা হয়তো 19-20 হতে পারে। কোনো বছর আপনি 10% পেতে পারেন, কোনো বছর আপনি 15% পেতে পারেন, কোনো বছর হয়তো 20%, কোনো বছর তারও বেশি হতে পারে। তো ওভারঅল আমরা যদি লাস্ট 20-22 বছরের একটা অ্যাভারেজ রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মিউচুয়াল ফান্ডে কিন্তু মোটামুটি 15% একটা অ্যাভারেজ রিটার্ন জেনারেট করেই যাচ্ছে। তো এই হিসাবে যদি আপনি হিসাব করে দেখেন তাহলে দেখবেন যে আপনার যে অর্থটা সেই অর্থটা কিন্তু ব্যাংক যে হারে রিটার্ন দিচ্ছে তার থেকে অনেক গুণ বেশি কিন্তু আপনি রিটার্নটা পাবেন। আর এক্ষেত্রে কিন্তু লং টার্ম যদি আপনি ইনভেস্টেড থাকেন তাহলে আপনার যে অর্থটা ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেটা কিন্তু কম্পাউন্ড হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এই না যে প্রত্যেক মাসে বাঁধা ধরা আপনি 15% হারেই যে বাড়বে এটা গ্যারান্টি। তাই এই যে মার্কেট রিস্ক, এই রিস্কটা কিন্তু থাকে। তাই সব সময় আমরা সমস্ত ইনভেস্টরদের একটাই কথা বলি যে দীর্ঘ 25-30 বছরের স্টক মার্কেটের ইতিহাস যদি দেখেন মোটামুটি দেখা গেছে 4 বছর 5 বছর অন্তর অন্তর কিন্তু একটা করে ক্র্যাশ মোটামুটি আসছেই। নাম আলাদা, কারণ আলাদা, কিন্তু কারেকশন কিন্তু একটা মার্কেটে হয়। তো ওভারঅল আপনি যদি 2 বছর বা 3 বছর ইনভেস্টেড থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা দেখা যাচ্ছে প্রথম বছর 15% বেড়েছে, তার পরের বছর দেখা যাচ্ছে 20% বেড়েছে, কিংবা তার পরের বছর দেখা গেল এমন একটা ক্র্যাশ আসলো হয়তো 20% মাইনাস হয়ে গেল। তো এই যে পার্সেন্টেজের রিটার্নটা, এই রিটার্নটা কখনোই কিন্তু 100% গ্যারান্টি নয়। সেই কারণে প্রত্যেকটা ইনভেস্টরের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, যেহেতু এটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে ইনডিরেক্টলি, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে 10 বছর ইনভেস্টেড থাকার। কারণ 10 বছর যদি আপনি ইনভেস্টেড থাকেন আর মার্কেটে যদি মোটামুটি 20%, 80%, 15% এরকম একটা রিটার্ন জেনারেট করতে থাকে, তাতে 10 বছরে যদি দুবার মার্কেট ক্র্যাশও করে তাতে কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওভারঅল দীর্ঘ মেয়াদে গিয়ে এই যে রিস্ক এটা কিন্তু একটা অ্যাভারেজ হয়ে যাবে। তাই সব সময় সকলকে আমরা অনুরোধ করব মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে এই মানসিকতা নিয়েই ইনভেস্টমেন্ট করবেন, অন্তত 8 থেকে 10 বছর আপনি টিকে থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন আপনাদের এমার্জেন্সি পিরিয়ডের জন্য একটা আলাদা করে ফান্ড তৈরি করার। হতে পারে সেটা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন, কারণ ব্যাংকে যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে কিন্তু আপনি 100% গ্যারান্টি পাচ্ছেন। কারণ মার্কেট ক্র্যাশ করুক কিংবা মার্কেট বিশাল হাই হোক, তাতে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা খুব বিশাল বাড়বেও না, খুব বিশাল কমবেও না। আপনাকে যে প্রতিশ্রুতি ব্যাংক দিচ্ছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আপনি রিটার্নটা পাবেন। তাই এমার্জেন্সি পারপাস হিসাবে আপনি কিন্তু ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। আর এক্সট্রা যে অতিরিক্ত অর্থটা সেটা চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য, যেটা লং টার্মে আপনাকে খুব ভালোভাবে একটা রিটার্ন
রিটার্ন জেনারেট করবে এবং ওয়েলথ ক্রিয়েটে সাহায্য করবে। এবার হয়তো আপনি ভাবতে পারেন যে ইনভেস্টমেন্ট তো করবেন, কিন্তু কোথায় করবেন? এবার আরেকটু ডিটেলে বলি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তিনটে আলাদা আলাদা ফান্ডে। যেমন একটা হচ্ছে ইকুইটি ফান্ড, দ্বিতীয়টি ডেট ফান্ড এবং তৃতীয়টি হাইব্রিড ফান্ড। এবার ইকুইটি ফান্ডের ক্ষেত্রে একরকম রিস্ক থাকছে, ডেট ফান্ডের ক্ষেত্রে রিস্ক একেবারেই কম থাকছে, আবার হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে কিন্তু রিস্ক আর রেওয়ার্ড দুটো কিন্তু মেশানো আছে। অর্থাৎ কিছুটা রিস্ক আছে, কিছুটা রেওয়ার্ড আছে। আপনি যেমন রিস্ক নেবেন তেমন কিন্তু রেওয়ার্ড পাবেন। তো এক্ষেত্রে যারা অল্প বয়সী তারা যদি মনে করেন যে আগামী 20 বছরের চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আমি একটু আগেই বলেছি যে মার্কেটে যত লং টাইম আপনি থাকবেন তত কিন্তু আপনার বেনিফিট বেশি। কারণ আপনার যে রিটার্ন সেটা কিন্তু কম্পাউন্ডেড হতে থাকে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। তাই সব সময় চেষ্টা করবেন যারা অল্প বয়সী তারা ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করার, আর যাদের একটু এজ বেশি তারা কিন্তু চাইলেই ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে এক্ষেত্রে রিস্ক অনেক কম। তবে হ্যাঁ, যেখানে রিস্ক কম সেখানে কিন্তু রিটার্নটাও অনেকটা কম। তবে অবশ্যই ব্যাংকের থেকে আপনি ভালো রিটার্ন এখানে জেনারেট করতে পারবেন। আর এর সাথে সাথে থাকছে হাইব্রিড ফান্ড। অনেকেই ভাবেন যে একটা অর্থ আপনি ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করব, যেটাখানে বেশি রিস্ক থাকবে, দীর্ঘ সময় ধরে ইনভেস্টেড থাকবো, একটা খুব ভালো রিটার্ন জেনারেট করব। আরেকটা পরিমাণ অর্থ আমি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করব, যেটা আমার একটু বেশি সুরক্ষিত থাকবে, এবং আরেকটা ফান্ড আমি যেটা ইনভেস্টমেন্ট করব হাইব্রিডে। তো এক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে চান, তাহলে আপনি কিন্তু কখনোই একটা ফান্ডে সমস্ত অর্থ ইনভেস্টমেন্ট করবেন না। কারণ মিস্টার ওয়ারেন বাফেট স্যার কিন্তু বলেছেন তার বিখ্যাত কোটে যে একটা বাস্কেটের মধ্যে কখনোই সমস্ত ডিম রাখাটা উচিত নয়। কারণ বাস্কেটটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে সমস্ত ডিম কিন্তু ফেটে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন আলাদা আলাদা বাস্কেটে ডিম রাখার। কারণ একটাতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ও, বাকি যে আলাদা আলাদা বাস্কেটগুলো রয়েছে সেগুলো তো অন্তত বেঁচে যাবে। তো এই মিস্টার ওয়ারেন বাফেটের এই উপদেশ অনুযায়ী আমাদের সব সময় কিন্তু আমাদের পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে রাখা উচিত। এবার আপনি ধরুন মনে করলেন ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। ইকুইটি ফান্ডের মধ্যেও আবার আলাদা আলাদা কতগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি চাইলে লার্জ ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, স্মল ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, মাল্টি ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারেন, ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আপনি যেমন যেমন রিস্ক নিতে চান তেমন তেমন অনুযায়ী কিন্তু হিসাব করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তবে আপনি যদি ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানির স্টকে কিন্তু ইকুইটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে না। ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট হচ্ছে, গভর্নমেন্ট বন্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে, কর্পোরেট বন্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার যে রিটার্নটা সেই রিটার্নটা অনেকটা সুরক্ষিত। সেই কারণেই কিন্তু যারা রিস্ক কম নিতে চান তারা কিন্তু এই ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর হাইব্রিড ফান্ড মানে আগেই আমি বললাম এখানে কিছুটা ইকুইটি কিছুটা ডেট দুটো মিক্সড করে কিন্তু তৈরি করা হয়। এবার আপনি ধরুন কোনো লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ এই সমস্ত ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করছেন, তবে অবশ্যই মনে রাখবেন সেই এই ধরনের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করা মানে এখানে কিন্তু ফান্ড ম্যানেজারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। অর্থাৎ ফান্ড ম্যানেজার কিন্তু অ্যাক্টিভলি স্টক চুজ করছেন। কারণ লার্জ ক্যাপ হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানি লিস্টেড রয়েছে, টপ 100 কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ। তারপর 101 থেকে 250 পর্যন্ত কিন্তু মিড ক্যাপ, এবং তারপরে 250 পর থেকে যত কোম্পানি রয়েছে সবই কিন্তু স্মল ক্যাপের আন্ডারে পড়ছে। তাহলে বুঝতেই পারছেন একজন ফান্ড ম্যানেজার যখন এই ধরনের ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করছে তাকে কি পরিমাণে রিসার্চ করতে হচ্ছে, অ্যানালাইসিস করতে হচ্ছে, কোম্পানির সমস্ত রকম ব্যালেন্স শিট চেক করতে হচ্ছে, প্রফিট এন্ড লস চেক করতে হচ্ছে, নানা রকম রিসার্চ করে তারপরেই কিন্তু ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করছেন। যে যে কোম্পানি সে চুজ করছে সেই কোম্পানিগুলোকে চুজ করার পিছনে তাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। এই কারণে কিন্তু এই ধরনের ক্যাটাগরিতে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন এগুলোকে বলা হচ্ছে
অ্যাক্টিভ ফান্ড, অর্থাৎ এক্ষেত্রে ফান্ড ম্যানেজার কিন্তু একদম অ্যাক্টিভলি কাজ করছেন। আর ইন্ডেক্স ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডেক্সকে ফলো করছে। আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই ইন্ডেক্স ফান্ড দেখা যাচ্ছে পার্টিকুলার সেই ইন্ডেক্সকে কিন্তু হুবহু নকল করছে। হতে পারে সেটা নিফটি 50, হতে পারে সেটা সেন্সেক্স, ব্যাংক নিফটি, নিফটি 50, এরকমই বিভিন্ন ইন্ডেক্সকে কিন্তু ফলো করছে সেই ইন্ডেক্স ফান্ড। তো যে যে ইন্ডেক্স ফান্ডকে ফলো করছে সেই ইন্ডেক্সে যে যে কোম্পানিগুলো রয়েছে এবং যা যা ওয়েটেজ রয়েছে ঠিক সেম ওয়েটেজে কিন্তু সেই ফান্ডগুলো তৈরি করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজারের মাথা একদমই কাজে লাগানো হচ্ছে না, হুবহু ইন্ডেক্সকে নকল করা হচ্ছে। এই কারণেই কিন্তু এই ক্যাটাগরিকে বলা হচ্ছে প্যাসিভ ফান্ড। এবার যখনই অ্যাক্টিভ ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন, এটা তো সত্যি যেহেতু ফান্ড ম্যানেজার ওখানে অনেক পরিশ্রম করছে তাই ফান্ড ম্যানেজারের কিন্তু একটা ফিস দিতে হয়। সেই কারণেই কিন্তু অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে একটু এক্সপেন্স রেশিও বেশি হবে এবং প্যাসিভ ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু এক্সপেন্স রেশিও সেক্ষেত্রে অনেকটা কমে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত, আপনি কতটা রিস্ক নিতে পারছেন, আপনি কত বছর ধৈর্য ধরতে পারছেন, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন। তবে এবার আমরা দেখে নেব মিউচুয়াল ফান্ড যখন আমরা বাছাই করব, অর্থাৎ কোন মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করব, এটা সিলেক্ট করার সময় আমরা কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবো। তো প্রথমেই আপনি কিন্তু দেখে নেবেন আপনার ফিনান্সিয়াল যে গোল রয়েছে সেই ফিনান্সিয়াল গোল অনুযায়ী কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। হতে পারে আপনার 5 বছরের একটা গাড়ি কেনার লক্ষ্য রয়েছে, কিংবা 10 বছর পরে আপনি একটা বাড়ি করবেন সেই লক্ষ্য রয়েছে, কিংবা আপনি এখন হয়তো অল্প অল্প করে জমাচ্ছেন আপনার রিটায়ারমেন্টের যে লাইফটা সেই লাইফটা সুন্দরভাবে কাটানোর জন্য। তো অতি অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল গোল সেই গোলটা কিন্তু আগে চুজ করবেন, তারপরে কিন্তু স্কিম সিলেক্ট করবেন। এরপর দ্বিতীয় যে পয়েন্ট সেটা আপনি দেখবেন রিস্ক আপনি কতটা নিতে পারছেন, কারণ এক একটা ফান্ডের ক্ষেত্রে একরকম রিস্ক। কারণ আপনি যখন ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তখন রিস্ক অনেকটা বেশি, যখন আপনি ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু রিস্ক অনেকটা কম। আবার হাইব্রিড ফান্ডে কিন্তু একটা ব্যালেন্স করে চলে। তাহলে বুঝতেই পারছেন যে রিস্কটা বোঝাটা খুব জরুরি, কারণ আপনি যদি অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান 2-4 বছরের জন্য, তাহলে কিন্তু আপনার ইকুইটি ফান্ডটাকে অ্যাভয়েড করাটাই বেটার হবে। ইকুইটি ফান্ডে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে মিনিমাম 10 থেকে 15 বছর লক্ষ্য হওয়াটা উচিত, তাহলে আপনি আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন। তবে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, স্কিম চুজ করছেন, তখন কিন্তু আপনি যে ওয়েবসাইটে গিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি সিলেক্ট করছেন তখন সেখানে প্রত্যেকটা স্কিমের কিন্তু রিস্কোমিটার দেওয়া থাকে। সেই রিস্কোমিটার দেখলে আপনি বুঝতে পারবেন সেই স্কিমটা কতটা রিস্কি এবং সেই রিস্ক আপনি কতটা নিতে পারবেন সেটা বুঝে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আর অবশ্যই একটা কথা কিন্তু মাথায় রাখবেন যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে যত সুন্দর করে আপনি ডাইভার্সিফাই করবেন তত ভালো করে কিন্তু আপনি আপনার পোর্টফোলিওটাকে বাঁচাতে পারবেন, পোর্টফোলিওটাকে সুন্দর লং টার্মের জন্য তৈরি করতে পারবেন। এবার আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই ফান্ডের যে স্কিমে ইনভেস্টমেন্ট করবেন সেই স্কিমের পাস্ট পারফরমেন্স যাচাই করবেন। অবশ্যই দেখবেন লাস্ট 5 বছর থেকে 7 বছরের সিএজিআর রিটার্ন কি রয়েছে, এবং এছাড়াও ফান্ড ম্যানেজারের পারফরমেন্স ট্র্যাক করবেন। তাছাড়াও সেই যে স্কিম সেই স্কিমের অতি অবশ্যই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটাও কিন্তু একবার চেক করে নেবেন। আর আপনি যদি সঠিকভাবে রিস্ক এবং এই পারফরমেন্স যদি চেক করতে না পারেন তাহলে আমাদের এই চ্যানেলেই কিন্তু দেওয়া আছে আপনি মিউচুয়াল ফান্ড স্কিম বাছাই করার সময় রিস্ক এবং রেওয়ার্ড সেগুলো বাছাই করার জন্য যে রেশিওগুলো আপনাকে চেক করা উচিত সেই রেশিওগুলো আপনি কিভাবে চেক করবেন এবং সেটা কত হওয়া উচিত, অতি অবশ্যই সেই ভিডিওটি কিন্তু একবার দেখে নেবেন, তাহলে আপনার কাছে এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি দেখবেন ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ইনভেস্টমেন্টটা ওপেন এন্ডেড নাকি ক্লোজ এন্ডেড। অর্থাৎ কিছু কিছু স্কিমে কিন্তু একটা লকিং পিরিয়ড থাকে, তাহলে আপনি সেই লকিং পিরিয়ডের মধ্যে কোনো রকম সমস্যা হলে আপনি কিন্তু সেখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না, রিডিম করতে পারবেন না আপনার ইউনিটগুলোকে। সেই কারণে আপনি কোন সিচুয়েশনের মধ্যে আছেন, আপনার কি এমার্জেন্সি ফান্ড আলাদা করা আছে তাহলে তো খুব ভালো, কিন্তু এমার্জেন্সি ফান্ড যদি আপনার আলাদা করা না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাকে লকিং
লকিং পিরিয়ডটা চেক করে নিতে হবে, কারণ আপনার যদি সুবিধা অসুবিধা এমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু লকিং পিরিয়ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন না। আর আপনি যদি ওপেন এন্ডেড কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু চাইলেই আপনার ইউনিটটাকে সেল করে মোটামুটি 2-3 দিনের একটা প্রসেস থাকে, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। আর এক্ষেত্রে আপনাকে এক্সিট লোডটাও কিন্তু চেক করতে হবে, কারণ কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনি যদি সময়ের আগেই টাকাটা তুলে নিতে চান সেক্ষেত্রে একটা এক্সিট লোড থাকে। তো এক্ষেত্রে কোনো স্কিমের হতে পারে 3 মাসের মধ্যে যদি আপনি তুলে নেন তাহলে সেক্ষেত্রে একটা এক্সিট লোড, কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো স্কিমের ক্ষেত্রে 1 বছর, কোনো স্কিমের 2 বছর, এরকম কিন্তু বিভিন্ন স্কিমের ক্ষেত্রে বিভিন্ন রকম আলাদা আলাদা সময় থাকে এবং আলাদা আলাদা কিন্তু একটা চার্জ কাটে। তো অতি অবশ্যই আপনি এক্সিট লোডটা একবার চেক করে নেবেন, আর এছাড়াও কিন্তু এক্সপেন্স রেশিওটা আপনি চেক করে নেবেন। তাহলে এবার আপনি বুঝে তো গেলেন মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্টমেন্ট করবেন এবং মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কোন স্কিম আপনার জন্য বেটার, সব কিছু যখন বুঝে গেলেন এবার প্রশ্ন হচ্ছে আপনি কোথা থেকে ইনভেস্টমেন্ট করবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের তো অনেকগুলো অপশন আছে, কিন্তু তার মধ্যে আমি যে অপশনটা বলবো সেটা কিন্তু আমার মনে হয় একদম বেস্ট, কারণ আমি আপনাদেরকে সঠিকভাবে তাহলে সহযোগিতা করতে পারবো। আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে অ্যাপ স্টোর থেকে আপনি আমাদের এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, তারপরেই কিন্তু ওখানে সাইন আপ করবেন, তারপরেই কিন্তু আপনি কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারবেন। তবে এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা কমপ্লিট করার সময় যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনি কিন্তু অবশ্যই কল করে আমাদের টিম মেম্বারদের সহযোগিতা নিয়ে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন। এবার ইনভেস্টমেন্ট আপনি তো করলেন, কিন্তু ইনভেস্টমেন্ট করার পরেও কিন্তু আরো একটা কাজ থাকে, সেটা হচ্ছে আপনাকে পিরিয়ডিক্যালি কিন্তু আপনার ওই পোর্টফোলিওটাকে সঠিকভাবে রিভিউ করতে হবে। সেটা হতে পারে 6 মাস অন্তর কিংবা 1 বছর অন্তর, কারণ 1 বছর আগে আপনি যখন ইনভেস্টমেন্ট করেছিলেন তখন যে যে স্কিমে ইনভেস্টমেন্ট করেছিলেন সেই স্কিমগুলো যে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিল, হতে পারে 1 বছর পরে সেই কোম্পানিগুলোর পারফরমেন্স অতটা ভালো হচ্ছে না, আপনি হয়তো যে হারে রিটার্নটা আশা করেছিলেন সেই হারে আপনি রিটার্নটা পেলেন না, তাহলেও কি আপনি দীর্ঘ 10 বছর 15 বছর ওখানেই আটকে থাকবেন? একদম না। আপনি চাইলে সময়ে সময়ে পিরিয়ডিক্যালি রিভিউ করে তারপরে কিন্তু আপনি অন্যান্য স্কিমেও সুইচ করতে পারেন। আর এ বিষয়ে সমস্ত রকম সহযোগিতা কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটালের রিসার্চ টিম মেম্বারদের থেকে পাবেন। কোন স্কিমটা আপনার জন্য ভালো, আপনার ফিনান্সিয়াল গোল অনুযায়ী কোন স্কিমটা আপনার জন্য স্যুট করবে, এই সমস্ত রকম সহযোগিতা কিন্তু আপনি পিএইচডি ক্যাপিটালের পক্ষ থেকে পাবেন। তাহলে বন্ধুরা, আশা করি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। মিউচুয়াল ফান্ড একদম সুরক্ষিত এবং মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, সমস্ত রকম দ্বন্দ্ব দ্বিধা সব দূর হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনার ইনভেস্টমেন্ট করার পালা। তবে হ্যাঁ, অবশ্যই একটা কথা কিন্তু মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো টাকার গাছ নয়। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা টাকার প্ল্যান। আপনি কষ্ট করে যে অর্থটা ইনকাম করছেন সেই অর্থটাকে সঠিকভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনি যদি আপনার কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি এর থেকে খুব সুন্দর একটা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি আপনার টাকাকে কাজে লাগাচ্ছেন যাতে বৃদ্ধ বয়সে টাকার জন্য আপনাকে কাজ করতে না হয়, আপনার টাকা আপনার জন্য কাজ করে। তাই দেরি না করে এখনই শুরু করুন, যত দেরি করবেন তত মিস করবেন। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই যদি আপনার ভিডিওটি ভালো লাগে, কিছু শিখেছেন মনে করেন, তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও আমরা পাবলিশ করলে নোটিফিকেশন চলে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।